হ্যালো এভরিওয়ান, ফেজ রুল চলছিল তোমাদের। তো সেই ফেজ রুলের প্রথম ক্লাসটা হয়ে গেছে। সেইখানে আমরা লাস্ট যা পড়েছিলাম সেটা হলো গিবস ফেজ রুল। কী ছিল সেই ফেজ রুল? না, এ প্লাস পি ইকুয়াল টু সি প্লাস টু। এতদূর অবধি বলে আগের দিনের ক্লাসটা শেষ করা হয়েছিল। এবারে আমরা চলে আসবো তার প্রমাণে। তো এই যে ফেজ রুল যেটা পাওয়া গেছে, গিবস ফেজ রুল, সেটা ডিরাইভ করতে গেলে প্রথমে আমাকে একটি সিস্টেম কল্পনা করতে হবে যার ফেজের সংখ্যা হচ্ছে পি সংখ্যক, 1 2 3 করে এখানে পি মাইনাস 1 এবং পি পর্যন্ত। অর্থাৎ এই যে ভার্টিক্যাল লাইনগুলো এগুলো এক একটা ফেজ বাউন্ডারি, এবং লাইনের এপারে ওপারে দু রকমের ফেজ আছে একই কম্পোনেন্টের। এটা যদি ভার্টিক্যালি একই কম্পোনেন্ট, এটা যদি 1 নম্বর কম্পোনেন্ট হয় তাহলে 1 নম্বর কম্পোনেন্টের পি সংখ্যক ফেজ। সেরকম মোট সি সংখ্যক কম্পোনেন্ট আছে। তাহলে মোট কতগুলো কম্পোনেন্ট এখানে থাকলো, বা ম্যাক্সিমাম কম্পোজিশন ভ্যারিয়েবল কতগুলো হলো না, সি ইন্টু পি সংখ্যক। এই যে ছোট ছোট বক্সগুলো, এগুলো এক একটা ফেজে এক একটা কম্পোনেন্ট। তাহলে এক একটা ফেজে এক একটা কম্পোনেন্ট, সেরকম মোট কতগুলো কম্পোজিশন ভ্যারিয়েবল রয়েছে। তো ন্যাচারালি ভার্টিক্যালি পি সংখ্যক এবং হরাইজন্টালি সি সংখ্যক, তার গুণফল পি ইন্টু সি। সো if C is the maximum number of compositions to describe each phase and P is the total number of phases, then total number of composition variables is PC. এবারে এই সিস্টেমটাকে ডেসক্রাইব করতে গেলে মোট পিসি সংখ্যক কম্পোনেন্টকে তার কনসেন্ট্রেশন অনুযায়ী বিবরণ দিতে হবে বা ডেসক্রাইব করতে হবে। এছাড়া এই ওভারঅল সিস্টেমটার একটা নিজস্ব চাপ আছে এবং নিজস্ব তাপমাত্রা আছে। অর্থাৎ আরও দুখানা ভ্যারিয়েবলস আমার প্রয়োজন হচ্ছে, যা এই সিস্টেমটাকে ডেসক্রাইব করার জন্য, কমপ্লিটলি ডেসক্রাইব করার জন্য প্রয়োজন হচ্ছে, এবং এই সংখ্যাটা হচ্ছে পিসি প্লাস 2। অর্থাৎ পিসি হচ্ছে টোটাল নাম্বার অফ কনসেন্ট্রেশনস অফ দ্য ওভারঅল ভ্যারিয়েবল প্যারামিটার্স, অ্যান্ড 2 is the temperature and pressure. So the maximum number of variables is PC plus 2. তাহলে এই 1 নম্বর সমীকরণটা থেকে আমরা কি পেলাম না, সর্বোচ্চ সংখ্যক ভ্যারিয়েবল প্যারামিটার্স আমরা পেলাম। সেইখান থেকে যা যা রেস্ট্রিকশনস আছে বা যা যা রিলেশনশিপ আছে সেগুলোকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা মিনিমাম নাম্বার অফ ভ্যারিয়েবলস পেয়ে যাব, যা কিনা সিস্টেমের ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে দেখা যাক রেস্ট্রিকশনসগুলো কী আছে। প্রত্যেকটা ফেজে, আমি আগের স্লাইডটাতেই থাকি, প্রত্যেকটা ফেজে মোট সি সংখ্যক করে কম্পোনেন্ট আছে। তাহলে এদের মধ্যে একটা মোল ফ্র্যাকশনের সম্পর্ক আছে। ধরা যাক A.1 করে ধরো 10খানা কম্পোনেন্ট আছে, প্রত্যেকে 0.1 করে। তাহলে মোট যোগফল হচ্ছে 1, অথবা 5খানা কম্পোনেন্ট আছে, প্রত্যেকে 0.2 করে। তাহলে মোট যোগফল হচ্ছে 1। অর্থাৎ তাদের যোগফল কিন্তু সবসময় 1 হতে হবে। আবার এমন হতে পারে একজন 0.1, একজন 0.2, একজন 0.3, একজন 0.4, 4জন আছে, যোগ করে দেখো যোগফল সেই একই হচ্ছে। তাহলে মোল ফ্র্যাকশনে যদি আমি কনসেন্ট্রেশনগুলোকে প্রকাশ করি, তাহলে তাদের যোগফল সবসময় 1 হয়। তাহলে এই যে প্রথম ফেজ, এখানে এরকম একটা রিলেশনশিপ আছে। একই রকমের রিলেশনশিপ দ্বিতীয় ফেজেও থাকবে। সেরকম মোট পি সংখ্যক রিলেশনশিপ আমরা পাবো। তাহলে দ্য কম্পোজিশনস ক্যান বি রিলেটেড ইন ইচ ফেজ বাই দেয়ার মোল ফ্র্যাকশনস অ্যাজ x1 plus x2 plus x3 plus ... plus xc ইকুয়ালস টু 1। এই যে 2 নম্বর সমীকরণটা পেলাম, এই 2 নম্বর সমীকরণ প্রত্যেকটা ফেজে আছে। তাহলে মোট ফেজের সংখ্যা কত না, মোট ফেজের সংখ্যা হচ্ছে পি। তাহলে এরকম মোট পি সংখ্যক সম্পর্ক আছে। এই পি সংখ্যক সম্পর্ক হচ্ছে এই সিস্টেমকে ডেসক্রাইব করার জন্য রেস্ট্রিকশনস, কারণ এগুলো একটা সম্পর্ক, এটা একটা রিলেশনশিপ। সুতরাং 1 নম্বর সমীকরণে যে ম্যাক্সিমাম ভ্যারিয়েবলস রয়েছে সেখান থেকে পি বাদ যাবে। আর কি বাদ যাবে না, আবার আগের স্লাইডে চলে যাই। প্রত্যেকটা কম্পোনেন্টের সাথে, প্রত্যেকটা কম্পোনেন্ট, এটা 1 নম্বর কম্পোনেন্ট, এটা 2 নম্বর কম্পোনেন্ট, আপ টু এটা 3 নম্বর কম্পোনেন্ট, প্রত্যেকটা কম্পোনেন্টের প্রত্যেকটা ফেজের সাথে একটা করে ইকুইলিব্রিয়াম আছে। ধরা যাক আমি 1 2 3 ধরছি সলিড লিকুইড গ্যাস, তাহলে সলিড লিকুইড একটা ইকুইলিব্রিয়াম থাকবে, লিকুইড গ্যাস একটা ইকুইলিব্রিয়াম থাকবে। তো এটা একটা পার্টিকুলার কম্পোনেন্টের জন্য, 1 নম্বর কম্পোনেন্টের জন্য। সেরকম এখানে সি নম্বর কম্পোনেন্টের জন্য একই রকম রিলেশনশিপ থাকবে। তাহলে যদি মোট পি সংখ্যক ফেজ হয়, তাহলে ইকুইলিব্রিয়াম সম্পর্ক কটা থাকবে না, p - 1 সংখ্যক।
এটা হলো একটা কম্পোনেন্টের জন্য। তাহলে এমন মোট সি সংখ্যক কম্পোনেন্ট আছে, তাহলে মোট ইকুইলিব্রিয়াম রিলেশনশিপস অর্থাৎ এই যে রিভার্সিবল অ্যারোর মোট সংখ্যাটা কত না সি ইন্টু পি মাইনাস ওয়ান। তাহলে এটাও বাদ যাবে। এই দুটো জিনিসকে বাদ দিয়ে দিলে আমরা এই 1 নম্বর সমীকরণ থেকে যদি এই দুটো জিনিসকে বাদ দিয়ে দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটা হলো না ডিগ্রি অফ ফ্রিডম। So as there are p minus 1 number of equilibrium relations among p phases for each component, since there are c number of components in each phase, therefore this equilibrium relation will be a total of c into p minus 1. তাহলে কি হলো না p সংখ্যক মোল ফ্র্যাকশন রিলেশনশিপ এবং c into p minus 1 সংখ্যক ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ করে আমরা কি পেলাম না রিলেশনস among the variables equal to p plus c into p minus 1. এটা হলো ইকুয়েশন 3। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণকে বাদ দিলে যা পাওয়া যাবে তা হলো ডিগ্রি অফ ফ্রিডম। Therefore the total number of independent variables, that is the degree of freedom f, can be obtained by equation 1 minus equation 3 as f equal to total number of variables minus total number of relations among the variables. Total number of variables কত না pc plus 2, total number of relations among variables কত সেটা 3 নম্বর সমীকরণ থেকে আমরা পেয়েছি p plus c into p minus 1. As a result, you get the summation as c minus p plus 2. সুতরাং এই মাইনাস পিটাকে আমরা এবারে বাম দিকে নিয়ে চলে আসছি, পেয়ে যাচ্ছি গিবসের ফেজ রুল a plus p equal to c plus 2. এই হলো গিবসের ফেজ রুলের ডেরিভেশন। এখন আমরা কিছু এক্সাম্পল আলোচনা করব, কিছু উদাহরণ আলোচনা করব যেখানে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে কিছু ডিগ্রিজ অফ ফ্রিডম। শুরু করা যাক। ক্যালকুলেশন অফ ডিগ্রি অফ ফ্রিডম 1 নম্বর সিস্টেম। 1 নম্বর সিস্টেমে বলা হচ্ছে যে ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইড ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ ইটস ডিকম্পোজড ফর্ম নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রোজেন ডাইঅক্সাইড মানে NO2, ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইড মানে N2O4। প্রথমে আমরা ক্যালকুলেট করব ম্যাক্সিমাম নাম্বার অফ কম্পোনেন্ট ভ্যারিয়েবল, সেটা হচ্ছে C ড্যাশ। এখানে দু রকমের কম্পোজিশন আছে, একটা হচ্ছে N2O4 আর একটা হচ্ছে NO2। সুতরাং C ড্যাশের মান হচ্ছে 2। রেস্ট্রিকশন কি আছে না একটা ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ, সো m ইকুয়াল টু 1। তাহলে C ইকুয়াল টু C ড্যাশ মাইনাস m, দ্যাট ইজ 2 minus 1 ইকুয়ালস টু 1। কতগুলো ফেজ আছে যেহেতু বোথ আর গ্যাসেস, সো গ্যাসেস আর অলওয়েজ হোমোজিনিয়াস, সো দিস ইজ কনসিডার্ড টু বি আ সিঙ্গেল ফেজ। সুতরাং ফেজের সংখ্যা হচ্ছে 1। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত হলো না c plus 2 minus p, that is 1 plus 2 minus 1 equal to 2. So this is a bivariant system. Next example হচ্ছে partly frozen acetic acid, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড সলিড অবস্থায় কিছুটা রয়েছে এবং লিকুইড অবস্থায় কিছুটা আছে এবং তাদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম কাজ করছে। এক্ষেত্রে কম্পোজিশন অ্যাজ ইউজুয়াল 2, কারণ দু রকমের অ্যাসিটিক অ্যাসিড আছে, একটা সলিড অ্যাসিটিক অ্যাসিড, একটা লিকুইড অ্যাসিটিক অ্যাসিড। কিন্তু তাদের মধ্যে একটা রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে তারা পরস্পরের সাথে ইকুইলিব্রিয়ামে আছে বা সাম্যাবস্থায় আছে। সো দিস ইজ আ ইম্পোজিং এ রেস্ট্রিকশন অ্যান্ড সো দ্য কম্পোনেন্ট ইকুয়াল টু 2 minus 1 equal to 1. ফেজ কতগুলো আছে, একটা সলিড ফেজ, একটা লিকুইড ফেজ। সো ক্লিয়ারলি উই ক্যান সি আ phase boundary there, so the total number of phase is 2. So this is also this is a system which is univariant, c plus 2 minus p equal to 1 plus 2 minus 2, so this is 1, so this is univariant system. চলে যাব আমরা 3 নম্বর এক্সাম্পলে। 3 নম্বর এক্সাম্পল হচ্ছে ডিকম্পোজিশন অফ অ্যামোনিয়াম ক্লোরাইড। এখানে দু রকমের কন্ডিশন আছে, একটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অ্যামোনিয়া অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড বলা থাকছে, আরেকটাতে পার্শিয়াল প্রেশার অফ অ্যামোনিয়া অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড বলা থাকছে না। প্রথমে বলা থাকছে না, তারপরটাতে বলা থাকছে। তো অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের পার্শিয়াল প্রেশার যদি বলা না থাকে ইন দ্য সেন্স আমরা যদি বাইরে থেকে তাদেরকে ইন্ট্রোডিউস না করি অথবা আমরা যদি তাদের কাউকে তুলে না নিই, অর্থাৎ সিস্টেম থেকে যদি আমরা উইথড্র না করি, ইন দ্যাট কেস তারা ইকুয়াল হবে। আদারওয়াইজ যদি আমরা কাউকে একটা সরিয়ে নিচ্ছি অথবা কাউকে একটা উইথড্র করা ছাড়া কাউকে ইন্ট্রোডিউস করছি, ধরো এক অ্যামোনিয়া গ্যাস ইন্ট্রোডিউস করা হচ্ছে বা HCl গ্যাস ইন্ট্রোডিউস করা হচ্ছে, তাহলে তাদের পরিমাণটা সমান হবে না। প্রথম ক্ষেত্রে তাদের পরিমাণ যদি সমান না হয়, যদি ধরা যাক অ্যামোনিয়া অথবা HCl গ্যাসের মধ্যে কাউকে একজন উইথড্র করে নেওয়া হচ্ছে বা সরিয়ে নেওয়া হচ্ছে সিস্টেম থেকে, অথবা কাউকে একজন ইন্ট্রোডিউস করা হচ্ছে অর্থাৎ সিস্টেমের মধ্যে চালিত করা হচ্ছে, তাহলে কি হবে ক্যালকুলেট করা যাক। ফেজ হবে মূলত দুটোই,
কারণ সলিড একটা সিঙ্গেল ফেজ আর গ্যাসের ক্ষেত্রে অলওয়েজ আমরা একটা ফেজই ধরবো। সো টোটাল নাম্বার অফ ফেজ ইজ 2। এবারে কম্পোনেন্ট কতগুলো? ম্যাক্সিমাম কম্পোনেন্ট ভ্যারিয়েবল 3 রকমের আছে, এটা এটা এবং এটা। তাহলে এই 3 রকমের আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইড। রেস্ট্রিকশন কি আছে? রেস্ট্রিকশন একটি মাত্র আছে, সেটি হলো এই সাম্যাবস্থা অর্থাৎ দ্য ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ। সুতরাং C equal to 3 minus 1 equal to 2. Therefore, this system is bivariant. ক্যালকুলেশন করলে যা দাঁড়ায়। অন দ্য আদার হ্যান্ড, দ্বিতীয়টার ক্ষেত্রে যদি আমরা কাউকেই ইন্ট্রোডিউস না করি, অর্থাৎ একটা বদ্ধ পাত্রের মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড ফেলে রেখে দিলাম, পাত্রটা ক্লোজ করে দিলাম, তাহলে যা অ্যামোনিয়া বেরোবে ঠিক ততগুলোই HCl থাকবে সেই সিস্টেমের মধ্যে। সো দিস সিস্টেম would have the equal partial pressure of ammonia as well as hydrogen chloride. Okay, so in that case it will pose a restriction, and hence the restriction number would become 2, not 1. The equilibrium is one of the restrictions, and the equality of partial pressures of the gases are another restriction. So in that case the component would be reduced from 2 to 1. It was 3 minus 1 here, and it is here 3 minus 2 equal to 1. So this system becomes univariant. We move on to our next example, which is solid carbon in equilibrium with gaseous carbon monoxide, carbon dioxide and oxygen at 100 degrees Celsius. এখানে এই যে 100 ডিগ্রি সেলসিয়াস কথাটা বলে দেওয়া আছে, এটা একটা রেস্ট্রিকশন, কারণ এটা বলে দেওয়া আছে, তাহলে তোমাকে আর এক্সট্রা করে চাইতে হচ্ছে না এই জিনিসটা তাকে ডিসক্রাইব করার জন্য। The condition is already given, so this is a restriction. Okay, so you have to count this given temperature as one of the restrictions of the system. Now let us count the number of phases. Here carbon, solid carbon is one phase, and all the gases together making another phase. So there are two phases, solid carbon and the gas mixture. Now the maximum component variables should be solid carbon, oxygen gas, carbon dioxide and carbon monoxide. So we have maximum number of component variables, where restrictions are 3. The two equilibrium relationships, this is one equilibrium relation, this is another equilibrium relation. Okay, it is written at equilibrium. এখানে রিভার্সিবল সাইন দিলে ভালো হয়, এটা ইকুয়াল দিয়ে দিয়েছি কিন্তু তোমরা রিভার্সিবল সাইন এখানে দিতে পারো। আর আরেকটা হচ্ছে কনস্ট্যান্সি অফ টেম্পারেচার। সো রেস্ট্রিকশন কিন্তু 3টে হবে দুটোর বদলে, এবং সেক্ষেত্রে কম্পোনেন্ট হয়ে যাবে 4 minus 3 equal to 1. As a result, the system becomes univariant. পঞ্চম উদাহরণ, a dilute solution of H2SO4 in water. এখানে সালফিউরিক অ্যাসিড কি হচ্ছে, ডিকম্পোজ করছে জলের উপস্থিতিতে, কিন্তু সবসময় পুরো সালফিউরিক অ্যাসিডটা কিন্তু ডিকম্পোজ করছে না, কিছু সালফিউরিক অ্যাসিড আনডিকম্পোজড অবস্থায় থাকছে, কারণ এখানে একটা ইকুইলিব্রিয়াম সাইন রয়েছে। আবার যখন সে ডিকম্পোজ করছে, সে সিঙ্গলি ডিকম্পোজ করছে কখনো কখনো, কখনো কখনো আবার ডাবলি ডিকম্পোজ করে যাচ্ছে, অর্থাৎ দু রকমের আয়ন উৎপন্ন হচ্ছে, একটা বাইসালফেট আয়ন আর একটা হচ্ছে সালফেট আয়ন, আর প্রতিবারই একটা করে প্রোটন উৎপন্ন হচ্ছে বা H3O+ আয়ন উৎপন্ন হচ্ছে। তাহলে সিস্টেমের এই ওভারঅল সিস্টেমটার ফেজ কটা হলো? ফেজ অবশ্যই একটাই ফেজ, কারণ পুরোটাই অ্যাকুয়াস সিস্টেম। সো ফেজ ইকুয়াল টু 1, ইট ইজ আ হোমোজিনিয়াস অ্যাকুয়াস মিক্সচার। But what about the maximum component variable? The maximum component variable is sulfuric acid itself, bisulfate ion is the second one, sulfate ion is the third one, water is the fourth one, and hydroxonium ion is the fifth one. Okay, so we have 5 number of maximum component variables. So what is the total number of restrictions? There are 3 number of restrictions. Apart from the 2 equilibrium signs, there is electroneutrality of the solution, because যতগুলো ক্যাটায়ন আছে ঠিক ততগুলো, মানে ক্যাটায়নিক চার্জ আছে সিস্টেমের মধ্যে, ততগুলোই ঠিক অ্যানায়নিক চার্জ আছে। কাউন্ট করে দেখো, সিম্পল। তোমার গিয়ে এখানে ধরো কি বলবো, সিস্টেমটা ইলেকট্রিক্যালি নিউট্রাল হবে, ইন দ্যাট সেন্স এই যে HSO4, ঠিক আছে, এটা দুটো আয়নে ভাগ হয়ে গেল। ওকে, দুটো আয়নে ভাগ হয়ে গেল, তাহলে যতগুলো নেগেটিভ আয়ন আছে ততগুলো পজিটিভ আয়ন আছে। আবার কিছু কিছু নেগেটিভ আয়ন তারা কিভাবে ভাগ হলো না, বাই নেগেটিভ আয়ন এবং সিঙ্গলি পজিটিভ আয়নে ভাগ হলো।
তাহলে ধরা যাক 10টা নেগেটিভ আয়ন ছিল, এখানে 10টা নেগেটিভ আয়ন উৎপন্ন হয়েছিল, এখানে 10টা পজিটিভ আয়ন উৎপন্ন হলো। তার মধ্যে 3খানা কি হলো, 3খানা সালফেট এবং 3খানা হাইড্রোক্সিনিয়াম আয়ন উৎপন্ন করলো। তাহলে এখানে কটা পড়ে রাখতো, 7টা। তাহলে এখানে 7টা নেগেটিভ আয়ন পড়ে থাকলো, আর এখানে অলরেডি 10টা পজিটিভ আয়ন আছে। এবং এখানে কি হলো, 3জন ডিকম্পোজ করে 3টে সালফেট আয়ন উৎপন্ন করলো, অর্থাৎ 3 × 2 6খানা নেগেটিভ আয়ন উৎপন্ন হলো, প্লাস 3খানা পজিটিভ আয়ন উৎপন্ন হলো। তাহলে 7 + 6, এখানে 7খানা নেগেটিভ আয়ন, এখানে 6খানা নেগেটিভ আয়ন, মোট 13টা। অন দ্য আদার হ্যান্ড এখানে 10খানা পজিটিভ আয়ন, এখানে 3খানা পজিটিভ আয়ন, মোট 13টা। তাহলে হিসেব করলে দেখা যায় যে 13টা অ্যানায়নিক চার্জ যদি থাকে তাহলে 13টা ক্যাটায়নিক চার্জও থাকবে। সুতরাং যেভাবেই আমরা তাদেরকে ডিকম্পোজ করাই না কেন, ইলেকট্রোনিউট্রালিটি অফ দ্য সিস্টেম would remain the same, or electroneutrality would be maintained. Okay, so this electroneutrality would pose a restriction to the system. So this is number 3, and 5 - 3 = 2 is the component of the system. So 2 + 2 - 1 = 3. So this is a trivariant system. এখানে সিস্টেমের টেম্পারেচারও তোমাকে ডিসক্রাইব করতে হবে, প্রেসারও ডিসক্রাইব করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ কনসেন্ট্রেশন অফ দ্য সালফিউরিক অ্যাসিড সেটাও তোমাকে ডিসক্রাইব করতে হবে। সো দিস ইজ আ ট্রাইভ্যারিয়েন্ট সিস্টেম। চলে আসি আমরা নেক্সট এক্সাম্পলে। Next example is saturated aqueous solution of NaCl and KCl at equilibrium with water vapor. Saturated water solution, that means এরা স্যাচুরেটেড। তার মানে হচ্ছে এই যে পুরো সলিউশনটাতে NaCl যা ডিজলভ করেছে এর বেশি সে আর নিতে পারবে না। নিতে না পারার জন্য কিছু NaCl এবং কিছু KCl থাকছে যেগুলো আনডিজলভড অবস্থায় থাকছে। যদি স্যাচুরেটেড না হয়ে আনস্যাচুরেটেড হতো তাহলে এরা সলিড ফর্মে এদেরকে কিন্তু পাওয়া যেত না, কারণ পুরোটাই ডিজলভ করে যেত। কিন্তু যেহেতু এখানে স্যাচুরেটেড বলেছে, সুতরাং ইকুইলিব্রিয়ামে আমাকে সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড সলিড ফর্মে এদেরকে দেখাতে হবে। তাহলে জলের সাথে তারা ইন্টারাক্ট করলো, করার পরে অ্যাকুয়াস Na+ এবং অ্যাকুয়াস Cl- উৎপন্ন করছে, অ্যাজ ওয়েল অ্যাজ পটাশিয়াম ক্লোরাইড একই রকমভাবে K+ এবং Cl- অ্যাকুয়েটেড ফর্মে উৎপন্ন করছে। এখানে বলেছে যে সিস্টেমটা ইকুইলিব্রিয়াম উইথ ওয়াটার ভেপার, তার মানে এখানে লিকুইড এবং ওয়াটার ভেপারের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম রয়েছে। তাহলে এবার ফেজ ক্যালকুলেট করা যাক। প্রথমত ফেজ কটা আছে না, এই যে NaCl একটা সলিড, KCl একটা সলিড। সলিড হলে যতগুলো ফেজ, মানে যতগুলো কম্পোনেন্ট ততগুলোই ফেজ। তাহলে দুজন আছে, দুজনের জন্য দুটো আলাদা ফেজ। লিকুইড ইটসেলফ একটা ফেজ, কারণ পুরোটাই লিকুইড, একটা হোমোজিনিয়াস লিকুইড। অন দ্য আদার হ্যান্ড ভেপার অ্যানাদার ফেজ। সো 2 solids, 1 liquid and 1 vapor are the different phases. So it is making up to 4. Now maximum variable components সেটা কি না, NaCl সলিড একটা, KCl সলিড একটা, লিকুইড ওয়াটার একটা, ভেপার ওয়াটার একটা, Na+ অ্যাকুয়াস একটা, K+ অ্যাকুয়াস একটা এবং Cl- অ্যাকুয়াস আরেকটা। এখানে প্রত্যেকটা জিনিস এখানে মেনশন করে দেওয়া রয়েছে। সো মোট 7 রকমের C' রয়েছে, আর রেস্ট্রিকশন মোট 4 রকমের আছে, 3টে ইকুইলিব্রিয়াম এবং একটা হচ্ছে ইলেকট্রোনিউট্রালিটি। সুতরাং C হচ্ছে 7 - 4 = 3 এবং সিস্টেমটা হচ্ছে ইউনিভ্যারিয়েন্ট। চলে যাচ্ছি আমরা নেক্সট এক্সাম্পলে। যদি সিস্টেমটা আনস্যাচুরেটেড হয়, সেক্ষেত্রে সলিড NaCl বা সলিড KCl কারোরই কোনো অস্তিত্ব নেই, শুধুমাত্র সিস্টেমটা একটা হোমোজিনিয়াস অ্যাকুয়াস মিক্সচার, যেখানে কিনা Na+, K+ এবং Cl- এই আয়নগুলো রয়েছে। সুতরাং ফেজ একটাই, দ্য অনলি অ্যাকুয়াস ফেজ, whereas কম্পোনেন্ট ভ্যারিয়েবল ম্যাক্সিমাম জল একটা, Na+, K+ এবং Cl- এরা তিনটে, মোট 4টে। এখানে ওয়াটার ভেপার আর ঢোকালাম না, ঢোকালে খুব একটা অসুবিধে হতো না, সেখানে একটা ইকুইলিব্রিয়াম চলে আসতো আর একটা এক্সট্রা ফেজ এবং একটা এক্সট্রা কম্পোনেন্ট চলে আসতো। তো ইকুইলিব্রিয়াম দিয়েও যা রেজাল্ট হবে, না দিয়েও একই রেজাল্ট হবে, তাই ওটা দেওয়া হলো না এখানে। শুধু জিনিসটা স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড হলে কী হয় সেই পার্থক্যটা বোঝানোর জন্য এখানে সিম্পলি ভেপারটাকে বাদ দেওয়া হলো। তো রেস্ট্রিকশন একটি মাত্র থাকছে এখানে, কারণ এখানে কোনো ইকুইলিব্রিয়াম সাইন আমরা দেখতে পাচ্ছি না। ইকুইলিব্রিয়াম কী করে দেখব? কোনো রিভার্সিবল, মানে কোনো সলিড নেই, তাহলে সলিডের সাথে অ্যাকুয়াস ফর্মের রিভার্সিবিলিটি আসছে না, সুতরাং সেখানে রিভার্সিবল সাইন নেই, মানে কোনো রেস্ট্রিকশন সেখানে নেই। সুতরাং একটি মাত্র রেস্ট্রিকশন, সেটা হচ্ছে ইলেকট্রোনিউট্রালিটি অফ দ্য সলিউশন। সো C = 4 - 1 = 3। সুতরাং ডিগ্রি অফ ফ্রিডম আমরা এখানে ক্যালকুলেট করে দেখছি যে 4 মানে কি, এই সংখ্যাটা তো ভেরি হাই সংখ্যা, টেট্রাভ্যারিয়েন্ট। সো টেট্রাভ্যারিয়েন্ট মানে টেম্পারেচার, প্রেসার এবং দুজনেরই কনসেন্ট্রেশন দিতে হবে এখানে, কনসেন্ট্রেশন অফ NaCl অ্যাজ ওয়েল অ্যাজ কনসেন্ট্রেশন অফ KCl।
সো দিস ইজ আ টেট্রাভ্যারিয়েন্ট সিস্টেম। নেক্সট হচ্ছে আর লিকুইড, এটা হচ্ছে লাস্ট এক্সাম্পল এবং এটা করেই আমরা আজকের ক্লাসটা শেষ করব। লাস্ট এক্সাম্পল হচ্ছে লিকুইড অ্যাট ইটস ক্রিটিক্যাল টেম্পারেচার। সো আর লিকুইড অ্যাট ইটস ক্রিটিক্যাল টেম্পারেচার মানে হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচারে লিকুইডের সাথে লিকুইডের যে ভেপার ফেজ তাকে ডিস্টিংগুইশ করা যায় না, সুতরাং সেটা একটা রেস্ট্রিকশন। অ্যাট দ্য ক্রিটিক্যাল পয়েন্ট দ্য লিকুইড ফেজ ইজ ইনডিস্টিংগুইশেবল উইথ ইটস ভেপার ফেজ, therefore it exerts a restriction on the variance of the system. সুতরাং এই ফেজ রুলটাকে আমরা একটু মডিফাই করব, না রেস্ট্রিকশনটাকে আগেই আমরা বাদ দিয়ে দেবো। ফেজ রুলটা c+2 - p থেকে অলরেডি -1 হয়ে গিয়ে c+1 + p হয়ে যাবে। প্লাস p হবে না, এটা প্রিন্টিং মিস্টেক, এটা -p হবে। ঠিক আছে, এই জায়গাটা তোমরা একটু কারেকশন করে নেবে, এই জায়গাটা -p হবে। এটা আমার টাইপিং এরার হয়েছে। আই রিপিট হিয়ার, দিস ইজ c+1 - p, ওকে, c+1 - p. So make the correction this point. Now at critical point we have two phases, the liquid phase and the vapor phase. এবার তাদেরকে ডিস্টিংগুইশ করতে পারছি কি পারছি না, দ্যাট ইজ অ্যানাদার কোয়েশ্চেন, দ্যাট ইজ আ রেস্ট্রিকশন। তো সেটা তার মতো ট্রিটেড হচ্ছে। whereas কম্পোনেন্ট কটা, কম্পোনেন্ট একটাই হবে, কারণ যদি আমরা লিকুইডটাকে একটা কম্পোনেন্ট ধরি, ভেপারটাকে একটা কম্পোনেন্ট ধরি, তাহলে তাদের মধ্যে ইকুইলিব্রিয়ামটা একটা রেস্ট্রিকশন হয়ে যাবে। সেক্ষেত্রে 2 - 1 ঘুরে ফিরে সেই একটাই হবে। সুতরাং কম্পোনেন্ট একটা। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত না c+1 - p, that means 1 + 1 - 2 = 0. This is a non-variant system. So actually the system does not further require any parameter to describe itself. এই যে নন ভ্যারিয়েন্ট, এটার এক্সপ্লেনেশনটা কি, যে এখানে কিছুই ডেসক্রাইব করতে হচ্ছে না। হ্যাঁ, কারণ আমরা জানি যে একটা লিকুইড আছে, তার ক্রিটিক্যাল টেম্পারেচার কত, তার ক্রিটিক্যাল প্রেশার কত। তাহলে আমি যদি বলে দিই অমুক লিকুইডটা তার ক্রিটিক্যাল পয়েন্টে আছে, তাহলে আর কিছু বলার দরকার নেই। তুমি আমার কাছে আর এক্সট্রা কোনো ডেটা চাইবে না, যে স্যার তার টেম্পারেচারটা বলুন, তার প্রেশারটা বলুন, বা তার কনসেন্ট্রেশন বলুন, কিচ্ছু লাগবে না। কারণ সেই জিনিসটা নোন ফ্যাক্ট। তার একটা লিকুইডের একটা পার্টিকুলার ক্রিটিক্যাল টেম্পারেচার হয়, পার্টিকুলার ক্রিটিক্যাল প্রেশার হয়। সুতরাং অ্যাকচুয়ালি দ্য সিস্টেম ডাজ নট ফার্দার রিকোয়ার এনি প্যারামিটার টু ডেসক্রাইব ইটসেলফ, বিকজ অ্যাট ক্রিটিক্যাল পয়েন্ট দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার অ্যান্ড ক্রিটিক্যাল প্রেশার ভ্যালুস আর অল নোন। তাহলে এ পর্যন্তই থাক আজকে। আমরা এরপরে শুরু করব সিঙ্গেল কম্পোনেন্ট সিস্টেম, এবং সেখানে তার ফেজ ডায়াগ্রাম আলোচনা করব, করে আস্তে আস্তে আমরা পরবর্তী আলোচনাগুলোতে চলে যাব। তা আজ এ পর্যন্তই, ভালো থেকো, থ্যাংক ইউ।